আসসালামু আলাইকুম। 2026 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীরা সবাইকে ক্যাট ডট ম্যাথের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা দেখব বিভাজ্যতা, অর্থাৎ আমাদের যে ডিজিট অর্থাৎ অঙ্ক যে আছে 1 থেকে 9 পর্যন্ত, এই 1 থেকে 9 পর্যন্ত ডিজিট দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে আজকের ক্লাসে আমরা সেটা দেখব। ওকে, এক এক দিয়ে পৃথিবীর প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করা যায়, এটা আমরা সকলেই জানি। এবার দেখব আমরা 2 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। গুলোকে ভাগ করা যায়। ওকে, একটা সংখ্যা যতই বড় হোক, তার যদি একক স্থানীয় অঙ্ক কোনো জোড় সংখ্যা হয়, অর্থাৎ 2, 4, 6, 8 অথবা 0 হয়, কোন স্থানীয় অঙ্ক? এগুলো হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা যাবে। ওকে, চলো আমরা দেখি। একটা সংখ্যা লিখলাম আমি 22, একক স্থানীয় সংখ্যাটা কত? 2, এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। আর একটা সংখ্যা লিখলাম আমি 200, একক স্থানীয় সংখ্যা কত? 0, এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, এবার যদি আমরা একটা সংখ্যা দেই যেটা বিজোড় অঙ্ক দিয়ে শুরু হয়েছে, 9, 7, 6, 2, 5, 4, এই সংখ্যাটাও 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ হলো একক স্থানীয় অঙ্কটা জোড় সংখ্যা। তো আমরা কি জানলাম? 2 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে এটা আমরা বুঝতে পারবো ওই সংখ্যাটা যত বড়ই হোক না কেন, একক স্থানীয় অঙ্কটা যদি জোড় সংখ্যা হয় তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। এরপরে আমরা দেখব 3 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। আচ্ছা, 3 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়? যে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, ওই পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ দেখেন, একটা সংখ্যা আমি লিখলাম 30, 30-এ কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা। এইখানে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 3, যা 3 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ 3 গুণন 1, 3 একে 3, আমরা এটা 3 দিয়ে ভাগ করতে পারবো এই যোগফলটাকে, অর্থাৎ এই সংখ্যাটা পুরোটাই 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, আরও একটা সংখ্যা আমি লিখি। এইখানে ধরেন আমি লিখলাম 315, সংখ্যা লিখলাম কত? 315। এখানে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? 3টা অঙ্ক কি কি? 3 যোগ 1 যোগ 5, এই 3টা অঙ্ক যোগফল যদি আমরা করি, 5 আর 6, 6 আর 3 9, অর্থাৎ এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায়। 3 গুণন 3, 3 তিরিকে 9, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। তার মানে হলো কোনো একটা সংখ্যার সংখ্যাগুলোর অঙ্ক যেগুলো আছে, এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, এবার আমরা একটা বড় সংখ্যা লিখি, যেমন ধরেন 7, 7, 5, 7, 7, 5, 3, 8, 9, একটা বড় একটা সংখ্যা লিখলাম। এখন বললাম এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, কিভাবে বুঝবো? আমরা এই সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করব। 7 যোগ 7 যোগ 5 যোগ 3 যোগ 8 যোগ 9, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ করা যাবে। এইখানে 7, এখানে 7 যোগ 7 14, 14 আর 5 হচ্ছে 19, 19 আর 3 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে আমাদের কত? 30, 30 আর 9 হচ্ছে কত? 39। 39 সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে আমাদের 3 গুণন 13, এইটা ইকুয়াল টু 39। তার মানে 39 সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যায়, কাজে এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করা যাবে। এরকম আরও অনেক সংখ্যা আছে, যেমন ধরেন 6, 4, 3, 5, 9, এটা একটা 3 দিয়ে বিভাজ্য সংখ্যা। ওকে, এরপরে আমরা দেখব 4 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। কি দেখব? 4 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সেটা দেখব আমরা। সেই ব্যাপারটা হলো, যে কোনো সংখ্যা তার একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত অঙ্কটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, একটা সংখ্যা লিখলাম 12, এই সংখ্যাটাতে দুইটা অঙ্ক আছে, এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়। গঠিত অঙ্কটা 12, যেটা 4 দিয়ে ভাগ করা যাবে। 4 গুণন 3, অর্থাৎ 3 4 12, তাহলে 12 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। আচ্ছা,
এখন আমরা বড় একটা সংখ্যা লিখি 7, আমি শেষে 12 জুড়ে দিলাম শুধুমাত্র 4 দিয়ে বিভাজ্যতা প্রকাশ করার জন্য। একক স্থানীয় অঙ্ক 2 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, এই দুইটা মিলে গঠিত সংখ্যাটা হচ্ছে 12, যা আমার 4 দিয়ে ভাগ করা যাবে। 3 4 12, তার মানে এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ করা যাবে। এটা হচ্ছে 4-এর নিয়ম। এরপরে আসবো আমরা 5-এর। আমরা দেখব এবার যে 5 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। আচ্ছা, 5 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় এটা শেখার আগে আমরা 5-এর ঘরের নামতা পড়ি বা টাইম টেবলটা পড়ি। যেমন 5 একে 5, 5 দুগুণে 10, 5 গুণন 3, 3 5 কত 15, এরপর 5 গুণন 4, 4 5 কত 20। আচ্ছা, খেয়াল করে দেখেন 5-এর ঘরের যখন আমরা নামতা পড়তেছি অর্থাৎ গুণিতক বের করতেছি, একবার 5 একবার 0, একবার 5 একবার 0, মানে একক স্থানীয় অঙ্কগুলো একবার 5 একবার 0, একবার 5 একবার 0। এটা থেকে আমরা বলতে পারি পৃথিবীতে যেই সমস্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 অথবা 0 আছে সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যেমন 50, আমি এবার 5 5 5 5 দিলাম, একক স্থানীয় অঙ্ক 5, একক স্থানীয় অঙ্ক 0, 4 7 2 3 0, একক স্থানীয় অঙ্ক 0, তাহলে 5 দ্বারা বিভাজ্য। আবার ধরেন 5 7 9 3 5, একক স্থানীয় অঙ্ক 5 আছে, এই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করা যাবে। এর পরবর্তীতে আমরা দেখব 6 দ্বারা একটা সংখ্যা ভাগ করা যাবে কি যাবে না সেটা আমরা কিভাবে বুঝবো। ওকে, 6 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যাবে কি যাবে না সেইটা ডিপেন্ড করবে ওই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যায় কি না এবং 3 দিয়ে ভাগ করা যাবে কি না। 6 দিয়ে একটা সংখ্যা ভাগ করা যাবে কি যাবে না সেটা আমরা বুঝবো যদি কোনো একটা সংখ্যা 3 দিয়ে এবং 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ যেই সংখ্যাটাকে 3 দিয়ে এবং 2 দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাটাকে 6 দিয়েও ভাগ করা যাবে। আচ্ছা, আমরা এর আগে 2 দিয়ে শিখেছি যে একক স্থানীয় অঙ্ক 0 এবং যে কোনো জোড় সংখ্যা অর্থাৎ 2 4 6 8, এই যে কোনো জোড় সংখ্যা থাকলেই সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, যেমন একটা সংখ্যা হচ্ছে কত 30, 30-এর একক স্থানীয় অঙ্ক সংখ্যা কত, একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 0, অর্থাৎ এটা 2 দিয়ে ভাগ করা যাবে। আবার এই দুইটা ডিজিটের যোগফল কত হবে 3, অর্থাৎ এই সংখ্যাটা 3 দিয়েও ভাগ করা যাবে। যেই সংখ্যাটা 2 এবং 3 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা 6 দিয়েও ভাগ করা যাবে। আচ্ছা, এরপরে ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 90। আমরা জানি কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 থাকে এটা 2 দিয়ে ভাগ করা যায় এবং অঙ্কগুলোর যোগফল অর্থাৎ 9 + 0 = 9, এটা যদি 3 দিয়ে ভাগ করা যায়, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় সেটা 3 দিয়ে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এই সংখ্যাটা 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে যেই সংখ্যা 3 দিয়েও ভাগ করা যাবে 2 দিয়েও ভাগ করা যাবে ওই সংখ্যা 6 দিয়েও ভাগ করা যাবে। আমি যদি এখানে ভাগ করে দেখাই তাহলে 6 15 হবে 90। ওকে, আচ্ছা, এরপরে আরও বড় একটা সংখ্যা লিখি আমরা। যেমন ধরেন আমি লিখলাম যে 1 4 7 1 4 7 3 7 8, এটা বড় একটা সংখ্যা লিখলাম। এখন এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না কোনো টেনশন নেই, আমরা একক স্থানীয় অঙ্ক দেখব। এখানে একক স্থানীয় অঙ্কটা আছে জোড়, অর্থাৎ এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। এরপর অঙ্কগুলো যোগফল করে দেখি, 1 + 4 + 7 + 3 + 7 হচ্ছে 8, কত হচ্ছে 7 8 15, 15 আর 3 18, 18-র সাথে 25, 25 আর 4 29 আর 1 কত হচ্ছে 30। তার মানে এই সংখ্যাটার যোগফল 3 দিয়ে ভাগ করা যাবে, তার মানে সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা 6 দিয়েও ভাগ করা যাবে। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অর্থাৎ এটা ক্লাস 6-এর বইয়ে দেয়া নেই যে একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা আমি কিভাবে বুঝবো। ওকে, আচ্ছা, আমরা এবার দেখব সেটা। আমরা এবার দেখব হচ্ছে 7 দিয়ে বিভাজ্যতা। একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা আমি কিভাবে বুঝবো। ওকে, আচ্ছা, ধরেন যে কোনো একটা সংখ্যা আপনাকে লিখে দিলাম, সেটা হতে পারে 3 8 8 8, এরপরে হচ্ছে 5, এই সংখ্যাটা দিলাম, দিয়ে বললাম যে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা কিভাবে বুঝবেন। সেটা বোঝার জন্য আপনাকে একক স্থানীয় অঙ্কটা বাদ দিতে হবে। একক স্থানীয় অঙ্ক কত 5, এখন 5-এর ডাবল অর্থাৎ 5-কে 2 দিয়ে গুণ করতে হবে, 5-এর ডাবল কত হবে 10, এই সংখ্যাটা থেকে মাইনাস করতে হবে।
মাইনাস করলে কত আসবে? এখানে আমার আসবে 8, এইখানে আসবে 7, এইখানে আসবে 8, এইখানে আসবে 3। আবার আপনি বিয়োগ করে যে বিয়োগফলটা আসলো আবার একক স্থানীয় অঙ্কটা বাদ দিবেন। একক স্থানীয় অঙ্কটা কত? 8। 8-এর ডাবল কত? অর্থাৎ 8 দুগুণে 16, এইখান থেকে বিয়োগ করে দেবেন। বিয়োগ করে আবার বিয়োগফল নিয়ে আসবেন। কত হবে? 1-এর ডাবল কত? আবার একক স্থানীয় অঙ্ক বাদ। 1-এর ডাবল কত? 2। 2টাকে আবার বিয়োগ করবেন। কত হলো? 35। দেখেন, এরকম বিয়োগ করতে করতে সর্বশেষ বিয়োগফল যদি কখনো 7 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এইখানে 35 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, 7 গুণন 5 ইকুয়াল টু কত হবে? 35। মানে 5 7 35। 35 সংখ্যাটা বিভাজ্য হয়েছে কত দিয়ে? 7 দিয়ে। তার মানে এই পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যাবে। এটা হলো সিম্পল ওয়ে। আপনি কিভাবে বুঝবেন যে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? আচ্ছা, আরেকটা সংখ্যা 3 8 আর হচ্ছে কত? 7 8। এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? একক স্থানীয় অঙ্কটা বাদ দিব, দিয়ে কি করব? একক স্থানীয় অঙ্কের ডাবল অর্থাৎ 8 দুগুণে 16 এখানে লিখে এখান থেকে বিয়োগ করে দিব। দেখি বিয়োগ করলে কত আসে। ওকে, এরপর কি করব? একক স্থানীয় অঙ্কটা আবারও বাদ দিব, দিয়ে 1-এর ডাবল 2 নিব, এখানে বিয়োগ করব, আসবে 35। তার মানে 35 হচ্ছে 7 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এই পুরো সংখ্যাটাই 7 দিয়ে ভাগ করা যাবে। এরকম আরও অনেক সংখ্যা আছে, যেমন 365 001 দিলাম, এই সংখ্যাটাও সেম 7 দিয়ে ভাগ করা যাবে। কিভাবে করব? এই আবার একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে ডাবল, এখান থেকে 2 মাইনাস করে দেব। মাইনাস করলে কত আসবে আমার? 3। আবার এখান থেকে 8 বাদ দিতে হবে। 8-এর ডাবল কত? 16। মাইনাস করব, কত আসবে আমার? এখান থেকে আবার 3 বাদ দিব। 3-এর ডাবল কত? 6। মাইনাস করব, কত হবে আমার? এখান থেকে 7-এর ডাবল বাদ দিব। 7-এর ডাবল কত হবে? 14। 14 বাদ দিলে আমার কত হচ্ছে? 1 2, অর্থাৎ 21। এখান থেকে সর্বশেষ আসলে হচ্ছে বিয়োগফল কত? 21। 21 7 দ্বারা ভাগ করা যাবে, তার মানে পুরো সংখ্যাটাই 7 দ্বারা ভাগ করা যাবে। ওকে, এরপরে আমরা শিখবো 8 দিয়ে। অবশ্য 8 দিয়ে কি কোনো সংখ্যা বিভাজ্য কি বিভাজ্য নয়, এটাও ক্লাস 6-এর বই দেয়া নাই, শিখে নেবেন। এখন আমরা দেখব 8 দিয়ে বিভাজ্যতা, অর্থাৎ কোনো একটা সংখ্যা 8 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা আমরা কিভাবে বুঝবো। ওকে, যে কোনো একটা সংখ্যা 8 দিয়ে বিভাজ্য কি না সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হলো, আচ্ছা আগে একটা সংখ্যা লিখি। ধরেন 8 3 2 5 9 2 দিলাম। ওকে, এটা একটা সংখ্যা, আমি এখন বলতেছি এটাকে 8 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না। কিভাবে বুঝবেন? একক, দশক এবং শতক, অর্থাৎ এই 3টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, আমরা দেখি এখানে 27 হলো 56, 3 2 4 কত? 32। তার মানে এই একক, দশক এবং শতক স্থানীয় অঙ্কটা নিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে 8 দিয়ে ভাগ করা গেল, অর্থাৎ পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। ওকে, আরেকটা সংখ্যা লিখি। ধরেন 9 7 4 2 3 5 1 9 2। এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে কিনা? বিশাল বড় একটা সংখ্যা, আমি জানি না আমি নিজে কত লিখছি। আচ্ছা, আমরা কি করব? এই যে 3টা সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটা হয়েছে আমার কত? 192। এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিব। যদি এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। 8 দুগুণে কত হয়? 16। 3 2 32, তাহলে আমার হচ্ছে 4 32। তার মানে পুরো সংখ্যাটাকেই 8 দিয়ে ভাগ করা যাবে। ওকে, এবার দেখবো আমরা কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা কিভাবে বুঝবো। এটা একদমই ইজি, আমরা অনেক আগেই করে এসেছি, শুধু বলা হয়নি। ওকে, একবারে বললেই হতো। যাই হোক, 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্যতা সেটা হলো কি? সেম 3-এর মতো কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। সিম্পল, 90। কয়টা অঙ্ক আছে? 2টা। 9 যোগ 0 ইকুয়াল টু কত? 9। যেটা 9 দ্বারা ভাগ করা যাবে। 9 গুণন 1, 9 কে 9, 9 দিয়ে ভাগ করা যাবে, তার কাছেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আরেকটা দেখি। আমি যদি হিসাব করে দিই 9 9 18, 3 9 27 আর 1 হচ্ছে 28, 28 আর 3 কত হচ্ছে আমার? 31, 31 আর 5 কত হচ্ছে? 36। অর্থাৎ এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। কিভাবে বুঝবো?
এইখানে যে ডিজিটগুলো আছে সেগুলো আমরা যোগ করব, ইকুয়াল টু কত হচ্ছে 36। ওকে, 3 নং 27, 28, 28 আর 3 হচ্ছে 31, 5, 36। এইখানে যে আমার এই ডিজিটগুলোর যোগফল আসছিল 36, এটাকে 9 দিয়ে ভাগ করলে কত আসবে, আমার 4 আসবে আর কি, অ্যান্সার হিসেবে 4 আসবে। তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ করা যাবে। ওকে, 10 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে কি যাবে না সেটা মোটামুটি সবাই জানো। এখন আমরা দেখব 11 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে কি যাবে না সেটা কিভাবে বুঝবো। 11 যেহেতু একটা বড় সংখ্যা। ওকে, প্রথমত আমি একটা সংখ্যা লিখে নিই, সেটা হলো 9, 7, 7, 4 এবং 6। ওকে, এই সংখ্যাটা লিখে নিলাম। এখন বললাম যে এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, কিভাবে বুঝবো। আচ্ছা, এইখানে একটা আমরা ক্রম করব। ক্রমটা হচ্ছে কি, এটা হলো 1 নাম্বার সংখ্যা, এটা হলো 2 নাম্বার সংখ্যা, এটা হলো 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার। আচ্ছা, বিজোড় ক্রমের যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যোগ করে নেব। অর্থাৎ 1 নম্বরে কোন সংখ্যাটা আছে 9 যোগ 3 নম্বরে কোন সংখ্যা আছে 7 এবং 5 নম্বরে কোন সংখ্যা আছে 6। এটা যোগ করলে আমার কত আসবে, 6, 7, 13, 13 আর 9 হচ্ছে আমার 22। ওকে, এবার আমরা দেখব জোড় যে জায়গাগুলো, অর্থাৎ জোড় স্থানীয় সংখ্যা, অর্থাৎ 2 নম্বরে যে সংখ্যাটা আছে সেটা কত 7, আর 4 নম্বরে যে অঙ্কটা আছে সেটা কত 4। এই দুটা যোগ করে নিব, এই দুটা যোগ করলে কত আসবে 11। এখন এই যোগফল থেকে এই যোগফল বাদ দিব, 22 মাইনাস হচ্ছে 11, কত আসবে 11। এই সংখ্যাটা যদি, অর্থাৎ সর্বশেষ যে বিয়োগফলটা করলাম, এই সংখ্যাটা যদি 11 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা ভাগ করা যাবে। ওকে, আর একটা সংখ্যা লিখি আমরা, সেটা হলো কত লিখবো 1, 8, 8, 1, 9, 2। ওকে, এবার বললাম এই সংখ্যাটা ভাগ করা যাবে কি যাবে না, কত দিয়ে 11 দিয়ে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ক্রম করতে হবে। ক্রমটা হলো কি, ক্রমটা হচ্ছে যে এটা হলো আমার 1 নাম্বার সংখ্যা, এটা হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হলো আমার 4 নাম্বার, এটা 5 নাম্বার এবং ফাইনালি এটা 6 নাম্বার সংখ্যা। এরপর আমরা কি করব, বিজোড় স্থানীয় যে সংখ্যাগুলো, অর্থাৎ 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার, এই অঙ্কগুলো যোগ করব। 1 নাম্বার অঙ্ক কত আছে 1 যোগ 3 নাম্বার অঙ্ক কত 8 যোগ 5 নাম্বার অঙ্ক কত 9, এর যোগফল কত সেটা আমরা এখানে লিখব। এবং জোড় স্থানীয় যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এইখানে 2 নাম্বার সংখ্যা কত 8 যোগ 4 নাম্বার সংখ্যা কত 1 যোগ 6 নাম্বার সংখ্যা কত 2, এগুলা যোগ করে আমরা এখানে লিখব। কত হচ্ছে 8 আর 9 আর দিয়ে 11। ওকে, আর এই যে বিজোড় স্থানীয় যে অঙ্কগুলো ছিল এগুলোর যোগফল কত 9, 9, 18। ওকে, আচ্ছা, এখন কি করব আমরা, এই দুইটা, এই 18 থেকে এই 11 বাদ দিব। বাদ দিলে আমার কত আসবে, আমার কত আসতেছে 7 আর 1, 1 হচ্ছে মিলে গেলে হচ্ছে 0। তার মানে এই সংখ্যাটা 7 দিয়ে মানে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যদি এই বিয়োগফলটা 11 দিয়ে ভাগ করা যাইতো তাহলে পুরো সংখ্যাটাই 11 দিয়ে ভাগ করা যাইতো। ওকে, এখন গেল বিভাজ্যতা। এরপরে আসবো আমরা হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ ক্লাস 6-এর আমি আজকে আসলে যে চ্যাপ্টারের উপর ক্লাসটা নিলাম সেটা হচ্ছে 1.2। 1.2 আমাদের মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এই সম্পর্কেও আলোচনা করা আছে। আচ্ছা, প্রথমত ডেফিনিশনটা দেই, মৌলিক সংখ্যাটা আসলে কি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, যেই সকল সংখ্যার ফ্যাক্টর বলেন, উৎপাদক বলেন অথবা গুণনীয়ক বলেন, অনলি দুইটা, সেটা হলো সেই সংখ্যাটা নিজে একটা এবং এক একটা। ওকে, দেখেন এরকম একটা সংখ্যা যেমন 3, 3কে আমি কয়টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে ভাগ করতে পারি, 3 1 3। আর কি করতে পারি, 3কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 1 3। অর্থাৎ এই সংখ্যাটার ভাজক কয়টা, 2টা। যেই সমস্ত সংখ্যার ভাজক অনলি 2টা এবং সেটা হচ্ছে একটা 1 এবং ওই সংখ্যাটা নিজে, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপর আমি আরো বড় একটা সংখ্যা দিই, যেমন ধরেন একটা সংখ্যা দিলাম আমি 59। এই সংখ্যাটাকে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অনলি 2টা। একটা হচ্ছে 59 নিজেই, সেটা হচ্ছে 1 দিয়ে দিব আমরা, 5 9 59 ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে 1 দিয়ে আমরা 59কে যদি ভাগ দেই, 59কে 59 ইকুয়াল টু 0, তাহলে আমরা 2টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম। তো এই সমস্ত সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যার শুধুমাত্র 2টা গুণনীয়ক আছে, 2টা ভাজক আছে,
একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে, এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, বাকিগুলো যৌগিক সংখ্যা। ওকে, তাহলে আর একটা প্রশ্ন এসে যায় যে এক তাহলে কি এক মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? ওকে, এক এক যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এর গুণনীয়ক থাকতে হবে দুইটা, মিনিমাম গুণনীয়ক থাকতে হবে কয়টা? দুইটা, মিনিমাম নয়, দুইটাই গুণনীয়ক থাকতে হবে মৌলিক সংখ্যা হতে হলে। ওকে, এককে আমরা এক দিয়ে ভাগ করতে পারি, এক এককে এক, বাট আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, অর্থাৎ একের গুণনীয়ক একটা, কাজে এই সংখ্যাটা মৌলিকও না যৌগিকও না। ওকে, একটা সংখ্যার দুইটার বেশি অর্থাৎ এক এবং ওই সংখ্যাটার ছাড়াও যদি আরো কোনো গুণনীয়ক খুঁজে পাওয়া যায় তাহলে ওই সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা। এখন আসি আমরা, আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, সেটা হলো কি যে আপনাকে স্পেসিফিক করে দিল, ধরেন দিল যে 25 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, সেই জিনিসটা আমরা শিখব। সেটার আগে কি বলে একটা ফোন নাম্বার বলে, আমরা এখানে যেটা শিখতেছি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। ফোন নাম্বারটা কি? 4422232231। ওকে, তার মানে হলো এটা দিয়ে কি বোঝানো হলো যে প্রথম যে 4 আছে এটা মানে হলো 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 4টি, সেটা কি কি? 2, 3, 5, 7। বলে রাখি এই যে 2 সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীতে যতগুলো জোড় সংখ্যা আছে কোনোটাই মৌলিক নয়, শুধুমাত্র 2 ব্যতীত, একমাত্র 2 হচ্ছে জোড় সংখ্যা যা মৌলিক সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে তার পরবর্তীতে কত আছে? এখানে 4। তার মানে এখানে যে জিনিসটা বলা হলো সেটা হলো 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। সেই 4টা মৌলিক সংখ্যা কি কি? একটা হচ্ছে 11, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 17, আর একটা হচ্ছে কত? একটা হচ্ছে 19। খেয়াল করে দেখেন, এইখানে আমি যতগুলো মৌলিক সংখ্যা লিখবো সবগুলোই বিজোড় সংখ্যা, একটাও জোড় সংখ্যা না, শুধুমাত্র এই 2 ব্যতীত। ওকে, তার পরবর্তীতে কত আছে? 2। তার মানে এটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেইটাও হলো 21 থেকে 30-এর ভিতরে শুধুমাত্র মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। আচ্ছা, সেই 2টা মৌলিক সংখ্যা কত কত? একটা আছে হচ্ছে আমার 23 আর একটা আছে হচ্ছে আমার 29। এরপরে কত আছে? 2, মানে 4422। এখন আমরা এই 2তে আসলাম, তার মানে এটা বলতেছে 31 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টা, একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে 37। ওকে, এরপরে কত আছে? 3। তার মানে এটা বলতেছে কি যে 41 থেকে 50-এর ভিতরে কত? 41 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা? 3টা, এবং সেটা হচ্ছে একটা 41, একটা 43 আর একটা হচ্ছে আমার 47। এরপরে কত আছে? 2। তার মানে এটা বলতেছে 51 থেকে 60-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা? 51 থেকে 60-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে হচ্ছে আমার 2টা, সেটা হচ্ছে একটা 53 আর একটা হচ্ছে 59। এরপরে কত আছে? 2। তার মানে 61 থেকে 70-এর মধ্যে আমার মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা, সেটা হলো আমার 2টা, একটা হচ্ছে 61 আর একটা হচ্ছে আমার 67। ওকে, এরপর কত আছে? 3টা। তার মানে এটা বলতেছে আমার 71 থেকে 80-এর মধ্যে আছে আমার কয়টা? 71 থেকে 80 পর্যন্ত আছে আমার হচ্ছে কয়টা? 3টা আছে, সেটা হলো কি একটা 71, একটা হচ্ছে 73 আর একটা হচ্ছে আমার 79। এরপর কত আছে? 2। কত সেটা? যে 81 থেকে 90-এর ভিতরে আছে আমার কয়টা আছে মৌলিক সংখ্যা? আছে 2টা, সেটা হলো একটা 83 আর একটা হলো আমার 89। আর ফাইনালি যেটা বলেছে একটা আছে সেটা হলো আমার 91 থেকে 100-এর ভিতরে আছে কয়টা মৌলিক সংখ্যা? একটা, এবং সেটা হচ্ছে 97, সেটা হলো আমার 97। এই হলো 1 থেকে 100 পর্যন্ত যতগুলা মৌলিক সংখ্যা আছে আমি লিখে দিলাম। ওকে, দিন যেহেতু যত গড়াচ্ছে মানুষ তত আপডেট হচ্ছে, প্রশ্ন তত হার্ড হচ্ছে, নতুনত্ব আসতেছে, কাজেই
2026 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য আরেকটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে। কত পর্যন্ত বললাম? 101 থেকে 200 পর্যন্ত। এটা খুঁজে বের করবেন, আমি টেকনিক শেখাই দিচ্ছি এবং ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি আমি। ওকে, এটার জন্য ফোন নাম্বার হচ্ছে 4111322214 এটা হচ্ছে এটা ফোন নাম্বার। কত থেকে? 101 থেকে 200 পর্যন্ত। অর্থাৎ এইটা দ্বারা, এই 4 দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 101 থেকে কত? 110। এইখানে কয়টা মৌলিক সংখ্যা আছে আমার? টোটাল 4টা মৌলিক সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা। এখন আসি, এই 4টা মৌলিক সংখ্যা কিভাবে বের করব। আমি আগেই বলেছি শুধুমাত্র 2 ব্যতীত আর কোনো জোড় সংখ্যা নেই যেটা মৌলিক হবে। তার মানে আমি 101 102 এটা লিখবো না, কারণ জোড় সংখ্যা আমার মৌলিক হতেই পারে না। 101 থেকে 110-এর ভিতরে যে 4টা মৌলিক সংখ্যা আছে আমি সেটা বের করতেছি। আমি আগে বিজোড় সংখ্যাগুলো লিখে নিই। 101, 103, 105, 107, 109, 110ও লিখবো না। অর্থাৎ এইখানে আমার সংখ্যা কয়টা হলো? 2টা 2টা 4টা, একটা 5টা। তার মানে এই 5টা সংখ্যার ভিতরে শুধুমাত্র একটা যৌগিক সংখ্যা আছে। সেটা কিভাবে বের করব? একটু আগে আমরা শিখেছি বিভাজ্যতা। অর্থাৎ 2 দ্বারা কোন সংখ্যাগুলোকে ভাগ করা যাবে? যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 অথবা 0 থাকে। এইখানে কোনো সংখ্যা আছে যেটা 2 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। 3 দ্বারা আমরা কি শিখেছি? যে এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে অঙ্কটাও, পুরো সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যাবে। ওকে, দেখি এখানে 1 + 1 হচ্ছে 2, 3 দ্বারা ভাগ করা যাবে না। এখানে 3 আর 1 4, ভাগ করা যাবে না। 5 আর 1 6, তার মানে এইটা সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়। 7 আর 1 8, 3 দিয়ে ভাগ করা যাবে না। 9 আর 1 10, 3 দিয়ে ভাগ করা যাবে না। আবার 4 দিয়ে ভাগ করা যাবে। সেটা কিভাবে শিখেছিলাম? একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যদি সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। এখানে 1 3 5 7 এবং 9 একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, 4 দিয়ে ভাগ করা যাবে না। 5 দিয়ে কি শিখেছিলাম? যদি কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যাবে, যেটা এটা যাবে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। তাহলে এর গুণনীয়ক কয়টা? একটা হচ্ছে 1, একটা হচ্ছে এই সংখ্যাটার নিজেই 105। আমরা দেখলাম 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যার শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাটাই শুধুমাত্র মৌলিক সংখ্যা। তার মানে এটা একটা যৌগিক সংখ্যা। তার মানে হলো এইটা সংখ্যা এইখানে হবে না। তাহলে আমাদের 101 থেকে 110 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা হচ্ছে 101, 103, 107 এবং 109। আপনারা এভাবে বের করে নেবেন। প্রথমত কি করবেন? পরবর্তীতে, যেমন আমি যদি পরবর্তীতে একটু দেখাই, সেটা হলো 111 থেকে 120-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? অনলি একটা আছে। কয়টা আছে? অনলি একটা আছে। সেই একটা মৌলিক সংখ্যা কিভাবে বের করবেন? প্রথমত বলছি জোড় সংখ্যাগুলো লিখবই না, আমরা শুধু কি করব? বিজোড় সংখ্যাগুলো লিখব। কি কত? 111। এরপর কত আছে? একটা। 113 একটা, 115 একটা, 117 একটা এবং 119 একটা। খেয়াল করে দেখেন। এখন আমরা দেখব 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে এবং 11 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় ওটা মৌলিক সংখ্যা না। যেমন দেখেন এই 3টা সংখ্যাকে, এইখানে তো 2 দিয়ে কোনো সংখ্যা ভাগ করা যাবে না যেহেতু সবগুলোই বিজোড় সংখ্যা, আমরা 3 দিয়ে দেখতেছি। আমরা তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না কিভাবে বুঝবো? 3টা সংখ্যা যোগ করে দেব। 3টা সংখ্যা যোগ করলে কত আসে? 3। তার মানে এটা মৌলিক সংখ্যা না যেহেতু ভাগ করা গিয়েছে। পরের সংখ্যাটা দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 আর 2 5, এটা 3 দিয়ে ভাগ করা যাবে না। ওকে, পরের সংখ্যাটা দেখি। দেখেন যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 অথবা 0 থাকে এটাকে 5 দিয়ে ভাগ করা যায়। যে কোনো সংখ্যা, আপনারা এরকম বিজোড় সংখ্যা লিখে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, 11 পর্যন্ত যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা না। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, আমরা এটা যোগ করে দেখি। 1 আর 1 2, 2 এর সাথে কত? 9, যা 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে এটাও মৌলিক সংখ্যা নয়। ওকে, আবার দেখেন এটা কত আছে? 9, আর এটা কত আছে? 2। তাহলে 1 আর 1 2, 2 আর 9 কত? 11। ওকে, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে না।
আচ্ছা, এখন আমরা 3 দিয়ে গেল, 4 দিয়ে দেখব। 4 দিয়ে ভাগ করা যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, যেহেতু 2 এবং 3 দিয়ে যাচ্ছে না, 6 দিয়েও যাবে না। এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? আমি যদিও সিম্পলি ভাগ করা যায়, তাও আমি এরকম করে দেখাই। 3 এর ডাবল কত? 6, মাইনাস করে দেবো, আসবো কত? 5। 5 7 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে না। এটা দেখি, 9 এর ডাবল কত? 18, এটাকে তো আরও যাবে না। তারপরে আমরা এমনিতেই একবার দেখি, ভাগ করে দেখি। আমরা যদি 119কে 7 দিয়ে ভাগ দিই, 7 কে 7, 4 9 49, 7 দিয়ে ভাগ দেয়, 7 7 49। ওকে, তার মানে 119ও মৌলিক সংখ্যা না, এটা 7 দিয়ে ভাগ করা গিয়েছে। ওকে, তাহলে কত হলো? আমার যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে কত? 113। এইভাবে করে নেবেন। ওকে, নেক্সট আসি 1.2 এর আরেকটা টপিক আছে, সেটার আলোচনা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক সংখ্যা আসলে কি? সহমৌলিক সংখ্যা কাকে বলে সেই ডেফিনেশনটা আগে বলে দেই। সেটা হচ্ছে দুইটা অথবা দুইয়ের অধিক, 3 4 5 6 এরকম সংখ্যার গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয়, তাহলে ওই সংখ্যা দুইটা বা ওই সংখ্যা 3টা হোক 4টা হোক, ওরা পরস্পর সহমৌলিক সংখ্যা। ওকে, পরস্পর সহমৌলিক সংখ্যাগুলো আমরা একটু দেখে নেই। যেমন ধরেন একটা সংখ্যা নিলাম 8 এবং একটা সংখ্যা নিলাম 15। এখন প্রশ্ন করা হইলো এই দুইটা সংখ্যা সহমৌলিক কি না। তার জন্য কি করবেন? বইয়ে আপনাকে গুণনীয়কের মাধ্যমে দেখানো হয়েছে। আমি আপনাকে বলি, এই ধরনের অঙ্কগুলো আসলে শুধুমাত্র 1 মার্কের জন্য আসবে অথবা 2 মার্কের জন্য। যদি সেটা এমসিকিউ হয়, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়, ধরেন টিক চিহ্ন হবে, দাগাতে হবে, বা এক কথায় লিখতে হবে যে হ্যাঁ সহমৌলিক বা না সহমৌলিক না, তখন কি করবেন? তখনকার যে ব্যাপারটা হলো, আপনারা ভাগ প্রক্রিয়ায় গসাগু করবেন, তাতে খুব ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবেন। 8 দিয়ে প্রথমে কাকে ভাগ করবেন আমি বলে দেই। এই ভাগ প্রক্রিয়ায় গসাগুর নিয়ম হলো, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবেন। প্রথমত আসি 8 2 16 যাবে না, 8 কে 8, তাহলে এর বিয়োগ করলে আসবে কত? 7। এখন কি করবেন? এই 7 দিয়ে এই ভাজক 8কে ভাগ করবেন, এইখানে ভাগ করবেন। 7 কে 7 আসলো কত? 1। আমি যদি 7কে আবার ভাগ দিই, এই 7কে আবার ভাগ দিতে হবে, তাহলে 7 কে 7 কত হলো? 0। আমার সর্বশেষ ভাজক কত? 1। সর্বশেষ ভাজক কত? 1, অর্থাৎ এই সংখ্যা দুইটার গসাগু কত হবে? গসাগু হবে 1, অর্থাৎ সংখ্যা দুইটা সহমৌলিক। আর যদি গসাগু 1 না এসে অন্য কোনো সংখ্যা আছে, তাহলে সংখ্যা দুইটা সহমৌলিক নয়। ওকে, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।